আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আরেকটি নতুন ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে সরলরেখার সাপেক্ষে সরলরেখার প্রতিবিম্ব। দেখো অলরেডি আমরা অক্ষের সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব, সরলরেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব দেখেছি। আজকে সরলরেখার সাপেক্ষে সরলরেখারই আমরা প্রতিবিম্ব দেখব। অর্থাৎ ধরো আমাদের দুইটা সরলরেখা দেওয়া থাকবে, ধরো এটা একটা সরলরেখা, এটাকে দর্পণ কল্পনা করতে হবে, এটাকে আমাদের দর্পণ কল্পনা করতে হবে, এটার সাপেক্ষে আরেকটা রেখার প্রতিবিম্ব, ধরো এই রেখার প্রতিবিম্বটা বের করতে বলবে, তাহলে এর প্রতিবিম্ব কেমন হবে? ঠিক এরকম কিছু একটা হবে। হ্যাঁ, সেটাই আমাদেরকে বের করতে হবে। ওকে, তো এখন এখানে তিনটা কেস হইতে পারে। কি হতে পারে? তিনটা কেস হইতে পারে। এক, রেখাদ্বয় মানে দর্পণ রেখা, যেটা মানে যে রেখার সাপেক্ষে আরেকটা রেখার প্রতিবিম্ব বের করতে বলবে, তারা সমান্তরাল হতে পারে, অথবা তারা লম্ব হতে পারে, অথবা লম্ব কিছুই হলো না, এরকম নর্মাল আঁকা বাঁকা হয়ে থাকলো। তিনটা কেস। তো তিনটা কেস আমরা তিন ভাবে হ্যান্ডেল করবো। তাহলে প্রথম কেসটা কি? তারা সমান্তরাল হতে পারে। আর তারপরের কেসটা তারা লম্ব হতে পারে। আর লাস্ট কেসটা তারা কিছুই হবে না। তাহলে আমরা এই তিনটা টাইপের তিনটা প্রশ্ন দেখব। প্রথম প্রশ্নটা বলছে যে এই রেখার সাপেক্ষে, এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব নির্ণয় করো। ওকে, তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যার সাপেক্ষে তাকে কি চিন্তা করবা? দর্পণ। ঠিক আছে, দর্পণ চিন্তা করবা। তাহলে 6x, এই 1 নং রেখাটা হচ্ছে আমাদের দর্পণ, এটার সাপেক্ষে আমরা 2 নং এর প্রতিবিম্ব অঙ্কন করব। তাহলে আমি একটু চিত্রটা আঁকাই। এটা ধরো 1 নং, আর এটা হচ্ছে আমাদের সেই লক্ষ্যবস্তুটা। তাহলে 1 নং এর সমীকরণটা কি ছিল? যেটা দর্পণ, 6x + 8y + 8। আর এটা কি ছিল? 6x + 8y + 5 = 0। তাহলে যার সাপেক্ষে সেটাকে আমরা কি চিন্তা করব বলো? দর্পণ। এখন এখানে মজার ব্যাপার হচ্ছে এরা দুজন কি সমান্তরাল রেখা না? এই দুটো রেখা কি সমান্তরাল রেখা না? কিভাবে বুঝলাম? কারণ এই যে x এর সহ y এর সঙ্গে টার্মগুলো দেখো সেম। এই যে এখানে এতটুকু যা, এখানে এতটুকু কি তাই, শুধু এই যে ধ্রুবকটা চেঞ্জ হয়েছে, তার মানে রেখা দ্বয় কেমন? সমান্তরাল। এখন তুমি বলো এর সমান্তরাল এ, তাহলে এর প্রতিবিম্বটাও কি এদের দুজনেরই সমান্তরাল হবে না? তাহলে এদের প্রতিবিম্বটাও কি হবে? এদেরই সমান্তরাল হবে। তাহলে আমি লিখবো যে এদের প্রতিবিম্বটা কি এদেরই সমান্তরাল। আর এদের সমান্তরাল লেখার সমীকরণ কিভাবে ধরতে হয়? এই এতটুকু সেম রাখতে হয়, ধ্রুবকের জায়গায় শুধু কে অন্য একটা কিছু আসবে। তাহলে এই সমীকরণটাও কি হবে? 6x + 8y + k আমরা ধরে নিব। তাহলে প্রতিবিম্ব যদি এটা হয়, তাহলে কিভাবে লিখবো? যে যেহেতু 1 আর 2 নং, 1 আর 2 নং রেখা সমান্তরাল, তাদের এদের প্রতিবিম্ব কি তাদের সমান্তরাল হবে। তাহলে যেহেতু 1 আর 2 নং রেখা সমান্তরাল, তাহলে 2 এর সাপেক্ষে 1 এর প্রতিবিম্ব সেটাও কি হবে? এদের উভয়েরই সমান্তরাল হবে। ওকে, তাহলে যদি সমান্তরাল হয় তাহলে কি ধরবো? আমরা ধরে নিব 6x + 8y + k = 0। এটা আমরা ধরে নিব যে k এর মানটা আমরা এখান থেকে বের করব। তাহলে আমরা সেম কাজটা করি, যে ধরি, তাহলে এটাকে আমরা 3 নং নামকরণ করলাম। এখন তোমরাই বলো এরা দুজন যদি সমান্তরাল হয় আর এটার সাপেক্ষে যদি এটা প্রতিবিম্ব হয়, তাহলে এই যে এই দূরত্বটা আর এই দূরত্বটা কি সেম হবে না বলো? কারণ আমার থেকে দর্পণের দূরত্ব যা, দর্পণ থেকে আমার প্রতিবিম্বের দূরত্ব তো তাই। তাহলে আমরা বলতে পারবো 1 আর 2 এর দূরত্ব এবং 2 আর 3 এর দূরত্ব কি সেম। তাহলে শর্ত মতে, তাহলে কি লিখলাম? এই 1 নং থেকে 3 নং এর যে দূরত্ব, সরি 1 নং থেকে 2 নং এর যে দূরত্ব, 1 নং থেকে 3 নং এর দূরত্বটা কি হবে? সেম হবে, কারণ এটা দর্পণ, এটা হচ্ছে 1 নং। এই 1 নং থেকে 2 এর দূরত্ব যা, এই 1 নং থেকে 3 নং এর দূরত্বটা কি হবে? সেম হবে। তাহলে আমরা যদি বলি 1 নং থেকে 2 নং এর দূরত্ব কত হবে বলো? c1 সমান্তরাল লেখা c1 - c2 ডিভাইডেড বাই √² + b স্কয়ার, তাহলে কি হবে? 8 - 5 ডিভাইডেড বাই √6² + 8²। দূরত্ব মানে কি অলওয়েজ মডুলাস দিবা। আর এই 1 থেকে 3 এর দূরত্ব কত হবে? 8 - k ডিভাইডেড বাই √6² + 8²। ওকে, দেখো নিচের টার্মটা কি দুই জায়গাতেই সেম না, এখানে আর এখানে, তাহলে কি কেটে কেটে বাদ, তাহলে উপরে কি থাকবে? বা 3। আমরা যদি মডুলাস উঠাই কি করতে হবে? প্লাস মাইনাস দিতে হবে, = 8 - k। তাহলে অতএব k এর মানটা কত আসবে খেয়াল করো, 5,11। তাহলে আমাদের উত্তর কি কি আসলো? 5 আর 11। কিন্তু এখানে 5টা কিন্তু উত্তর হবে না। কেন হবে না আমি একটু পরে বলি, আমি আগে 11 বসে উত্তরটা লিখি। তাহলে অ্যানসারটা কি হবে? দেখো এখানে 6 ছিল, তাহলে অ্যানসারটা কি হবে? 6x + 8y + 11 = 0। তাহলে এটা আমাদের অ্যানসার। আর 5টা কেন হবে না? তুমি যদি 5 বসায় দাও, তুমি যদি 5 বসায় দাও, তাহলে তো তোমার এটাই ফিরে আসে, এটাই তো ফিরে আসে, তাহলে তো ওর নিজে আবার নিজের প্রতিবিম্ব কেমনে হয়? ওকে, তাহলে 5 হবে না, এটা বুঝতেই পারছো। কিন্তু ঠিক আছে, উত্তর ঠিক, এখানে তুমি ফুল মার্ক পেয়ে যাচ্ছ। কিন্তু তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, দুইটা উত্তর কেন আসলো? 5 কেন আসলো? হ্যাঁ 5 তো আসবেই, আমি এখান থেকে এর দূরত্ব আবার এখান থেকে এর দূরত্ব তো একই, সমান সমানই তো, একই জিনিস হলো। এই কারণে আমার ওইটাও ফিরে এসেছে উত্তর।
ওকে, কিন্তু তুমি যদি এটা আনতে না চাইতে কি করতা? দেখো আমি কিন্তু এখানে মডুলাস নিয়েছি। মডুলাস কেন নিয়েছি? কেননা দূরত্ব যখন বের করবো আমি 5 থেকে 8 বিয়োগ করি আর 8 থেকে 5 বিয়োগ করি, একই কথা। মডুলাস নিয়ে আমার উত্তরটা দূরত্বটা পজিটিভ আসবে। কিন্তু এই মডুলাস দুটা প্লাস মাইনাস নেওয়ার কারণে দুটো উত্তর এসেছে। ফলে একটা কেস এরকম হয়ে গেছে, এখান থেকে এর দূরত্ব আবার এখান থেকে এর দূরত্ব উল্টা করে নিয়ে 5 ফিরে এসেছে একটা উত্তর। কিন্তু ওটা আনতে না চাইলে কি করতা? তুমি C1 মাইনাস C2 করার সময় মডুলাস ব্যবহার করতা না এবং 5 থেকে 8 বিয়োগ করতে, এই যে উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতে, আবার এটা বিয়োগ করার সময় একই সিকোয়েন্স 8 থেকে কে বিয়োগ করতে, এই সিকোয়েন্সে যদি বিয়োগ করতে একই সিকোয়েন্স, তাহলে এখানে মডুলাস নেওয়া লাগতো না এবং প্লাস মাইনাসও নেওয়া লাগতো না, একটাই উত্তর আসতো, তখন 11ই উত্তর চলে আসতো। কখন? যদি সিকোয়েন্সটা ঠিক রাখতা বিয়োগ করার। কিন্তু আমি কিন্তু বিয়োগ করার সিকোয়েন্সটা ঠিক রাখি নাই, আমি 8 থেকে 5 বিয়োগ করেছি। কিন্তু তুমি যদি সিকোয়েন্সটা ঠিক রাখতা, আমি মডুলাস দিয়েছি তখন উত্তর ভুল আসে নাই। কিন্তু তুমি যদি 5 থেকে 8 বিয়োগ করতা, 5 থেকে 8 আবার 8 থেকে কি কে একই সিকোয়েন্সে বিয়োগ করতা, তখন কিন্তু তোমার একটাই উত্তর আসতো, সঠিক উত্তর আসতো। এটা একটু মনে রাখবা যে আমরা যদি মডুলাস ব্যবহার না করি এইসব ম্যাথে, তখন আমার সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। এই যে এখান থেকে এটা বিয়োগ করছি, তখন আবার এখান থেকে এটা বিয়োগ করতে হবে C1 মাইনাস C2 ক্ষেত্রে, আর মডুলাস ব্যবহার করার দরকার নেই। ব্যাস হয়ে গেল। আর এমনিতে এই ম্যাথ তো করাই লাগতো না, তুমি এমনি বুঝতে পারছো। দেখো 5 থেকে 8 কত কমেছে? বেড়েছে, 3 বেড়েছে, 3 বেড়েছে। তাহলে এটা একটা সমান্তরাল, এই দূরত্ব সেম। তাহলে এখান থেকে 8 থেকে কত বাড়বে বলো? 3 বাড়বে। 8 থেকে 3 বাড়লে কত হবে? 11ই তো হবে। সেটাই তো আমার এসেছে। ওকে, আশা করছি বুঝছো। তাহলে কোনো সমান্তরাল রেখার সাপেক্ষে সমান্তরাল রেখার প্রতিবিম্ব বের করতে তুমি পারবা। যেহেতু রেখা তো সমান্তরাল, তাহলে এদের প্রতিবিম্বটাও কি হবে? সমান্তরালই হবে। এরপরে আমরা এটা থেকে এটার দূরত্ব আর এটা থেকে এটার দূরত্ব এটাকে সেম ধরে নেব, সেম ধরে নিয়ে কে এর মানটা পেয়ে যাব। আর মডুলাস মিলে নিতে পারো, মডুলাস নিতে না চাইলে তুমি C1 মাইনাস C2 যখন করবা, তখন এই সিকোয়েন্সটা ঠিক রাখবে, এখান থেকে এটা বিয়োগ আবার এখান থেকে এটা বিয়োগ, এই সিকোয়েন্সে বিয়োগ করলে মডুলাস না নিলে একটা উত্তরই আসবে, আর মডুলাস নিলে দুইটা উত্তর আসবে, সমস্যা নাই। একটা বুঝতেই পারছো, 5 তো সে নিজেই, তো সে বাদ, অন্যটা উত্তর। ওকে, এরপরে দেখো পরেরটা কি বলছে। এই রেখার সাপেক্ষে এই রেখার প্রতিবিম্ব, তাহলে 3x, তাহলে এই রেখার সাপেক্ষে 1 নং এর সাপেক্ষে 2 নং এর প্রতিবিম্ব বের করতে বলছে। এখন দেখো তো এখানে রেখা দুটা কি লম্ব না? এই রেখা দুটা কি লম্ব না? কেন লম্ব কিভাবে বুঝলাম? 1 নং এর ঢাল আর 2 নং এর ঢাল আমরা গুণ করি, তাহলে m1 ইনটু m2 যদি আমরা করি, বলে 1 নং এর ঢাল কত? -3/4, আর 2 নং এর ঢাল কত? 4/3। কাটাকাটি করলে কত হচ্ছে? -1 হচ্ছে। তাহলে অতএব 1 আর 2 নং রেখা কি পরস্পর লম্ব? দেখো লম্ব হলে ব্যাপারটা কি, ধরো এটা একটা রেখা আর এই রেখার লম্ব, ধরো এটা লাল রেখাটা, এই লাল রেখাটা মনে করো লম্ব। হ্যাঁ, এখন এই রেখার সাপেক্ষে এই হলুদ রেখার সাপেক্ষে আমরা লালটা প্রতিবিম্ব বের করতে যাচ্ছি। আমি বলেছিলাম যার সাপেক্ষে প্রতিবিম্ব তাকে দর্পণ চিন্তা করো, এটা আয়না। এখন এই হলুদ আয়নার সাপেক্ষে লালের প্রতিবিম্ব বের করবো। আচ্ছা, ধরো আমি লালের এই বিন্দুটার প্রতিবিম্ব বের করবো, এই বিন্দু, তারপরে এই বিন্দু, তারপরে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দুর প্রতিবিম্ব বের করবো। দেখো তো এই বিন্দুর প্রতিবিম্ব কি? এ না? এ। এই বিন্দুর প্রতিবিম্ব কি? এ না? এই বিন্দুর প্রতিবিম্ব কি? এ না? এই বিন্দুর প্রতিবিম্ব কি? এ না? আরে ভাই, এরাও তো ওই লাল রেখার উপরেই অবস্থিত। এই বিন্দুগুলোও কি লাল রেখার উপরেই অবস্থিত না? তাহলে এইটুকুর প্রতিবিম্ব এইটা, আমরা বলতে পারি এইটুকুর প্রতিবিম্ব এই দর্পণের সাপেক্ষে এইটা। তার মানে দুইটা রেখা লম্ব হলে, দুইটা রেখা লম্ব হলে তাহলে ওর প্রতিবিম্ব নিজেই, এর প্রতিবিম্ব এ কি? নিজেই। তাহলে মনে রাখবা, দুটি রেখা লম্ব হলে কি বললাম? লম্ব হলে প্রতিবিম্ব সে নিজেই, মানে লাল রেখার প্রতিবিম্ব ওই লাল রেখাই। তাহলে এখানে অ্যান্সার কি হবে? তাহলে যেহেতু রেখা দুই পরস্পর লম্ব, তাহলে ওই 1 নং এর সাপেক্ষে 2 নং এর প্রতিবিম্ব 2 নং নিজেই। তাহলে অতএব নির্ণয় প্রতিবিম্ব 2 নং রেখা নিজেই। তাহলে অ্যান্সার কি হবে? 4x - 3y + 7 = আশা করছি বুঝছো যে কেন নিজেই হচ্ছে। কেননা এই যে এর প্রতিবিম্ব তো এই হবে, এই হবে। ওকে, তাহলে এর প্রতিবিম্ব নিজেই। তাহলে দুটি রেখা লম্ব হলে যার প্রতিবিম্ব বের করছো তার প্রতিবিম্ব সে নিজেই। ওকে, আশা করছি বুঝছো। এখন প্রশ্ন হচ্ছে, যদি সমান্তরাল না হয়, লম্ব না হয়, তখন কিভাবে ভাববা? খেয়াল করো, যদি সমান্তরাল, যেমন এই যে এখানে এরা কি সমান্তরাল নয়, লম্ব নয়, তাহলে আমি y = x, এটাকে লিখি y = x। এখন এর সাপেক্ষে আমি ধরো এই রেখা, এটা তো সমান্তরাল না, লম্ব না, তাহলে ওই রেখাটা আমি ধরে নিচ্ছি কথা কথায় যে এরকম হলো। হ্যাঁ, এটাকে আমি হলুদ কালারে লিখি। তাহলে এই রেখাটা কত? y = 2x + 1। যেহেতু সমান্তরাল না, লম্ব না, তাহলে না একদিন একদিন ছেদ করবে। তারপর ভেবো না এবার এরা যে মিলছে এক জায়গায়, আপনি কিভাবে বুঝেন? তো ছেদ করবেই রে ভাই, কোনোদিন না কোনোদিন, যেহেতু সমান্তরাল না, লম্বও না। ওকে, এখন তোমরা বলো এই লাল রেখার সাপেক্ষে প্রতিবিম্ব, তাহলে লাল রেখাকে কি ভাববা? দর্পণ ভাবো। তাহলে এটা যদি দর্পণ হয়, তাহলে বলো প্রতিবিম্বটা কি ঠিক এভাবে বেঁকে চলে যাবে না? ও ঠিক যেভাবে বেঁকেছে, হ্যাঁ, তাহলে প্রতিবিম্বটাও কি হবে? ঠিক একইভাবে বাঁকবে। ওকে, প্রতিবিম্বটাও ঠিক একইভাবে বাঁকবে। তাহলে এখন এই রেখার সমীকরণ আমাকে বের করতে হচ্ছে, ঠিক। আর তোমরা আমাকে সহজ মাথায় বলো যে ভাইয়া,
এই রেখা আর এই রেখা এটা তো এক জায়গায় ছেদ করছে, এদের প্রতিবিম্ব কি সেই বিন্দুতেই ছেদ করবে না? প্রতিবিম্বটাও কি ওই বিন্দুটাই ছেদ করবে না? তাহলে আমাদের সলিউশন স্ট্র্যাটেজি হবে এরকম যে ভাই আমরা প্রথমে এই দুটো রেখাকে ছেদ সমাধান করব, সমাধান করে ছেদ বিন্দু বের করব। এরপর আমার যে প্রতিবিম্ব রেখা সেটা ওই বিন্দুগামী। ইস, বিন্দুগামী জানি, আমি যদি কোনোভাবে ঢালটাও জানতাম তাহলে কি আমি বলতে পারতাম না এম ঢাল বিশিষ্ট এবং এই বিন্দুগামী রেখার সমীকরণ কি y - y1 = m * x - x1। ঠিক? তাহলে এখন আমরা কি করব, বিন্দুটা আগে বের করে নেব, ওই দুটো রেখা সমাধান করে এরপরে কি ঢালটা বের করার স্টেপে যাব। তাহলে আসো যে আমরা এই দুটো রেখা আগে সমাধান করি। তাহলে আমরা কি করলাম খেয়াল করো, আমরা এই যে এই 1 নং এটা তো দর্পণ, আর 2 নং এটা তো এটা, এই দুটা সমাধান করে ছেদ বিন্দু বের করে নিলাম a - 1, -1 তোমার প্রতিস্থাপন অপনয়ন যে কোনো ভাবে সলভ করো, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত, a - 1, -1। তার মানে আমার যে প্রতিবিম্ব রেখা সেটা ওই বিন্দুগামী, সেটা ওই বিন্দুগামী। তাহলে নির্ণেয় প্রতিবিম্ব রেখাটিও -1, -1 বিন্দুগামী। তাহলে আমার প্রতিবিম্ব রেখাটাও কি -1, -1 বিন্দুগামী। ওকে, আমি ধরে নেই আমার প্রতিবিম্ব রেখাটার ঢাল হচ্ছে m3, কারণ আমি এটা ঢাল ধরে নিব m1, এটা হচ্ছে কত 2, এখানে m2, এটার নাম দিলাম আমি 1। আচ্ছা, আমি m1 m2 না করে যেহেতু এটাকে আমি 1 নং দিয়েছি, কাজে আমি এটাকে m1 ধরি, এটাকে আমি m1 ধরি, আর এটাকে আমি m2 ধরি, আর এটাকে আমি ধরবো কি m3। আমি যদি কোনোভাবে m3 এর মান বের করতে পারি রে ভাই, m3 এর মান পেয়ে গেলে m3 ঢাল বিশিষ্ট এই বিন্দুগামী রেখার সমীকরণ আমি বলে দিব। তাহলে আমার এই দর্পণের ঢাল, এটার ঢাল m1 এর মান কত পেয়েছি আমি 1, আর এটার ঢাল m2 এর মান আমি কত পেয়েছি 2, আর নির্ণেয় রেখার ঢাল, তাহলে এর ঢাল আমরা ধরি m3 ধরি। কারণ m3 টা কিভাবে বের করতে পারি বলো, আমি কি বলতে পারি না, ধরো এরা যদি প্রতিবিম্বই হয়, এরা যদি পরস্পর এই রেখার সাপেক্ষে প্রতিবিম্বই হয়, তুমি বলো তুমি আয়নার সাপেক্ষে এটা যদি একটা দর্পণ হয়, তুমি কলমটাকে ঠিক যতটুকু হালায় রাখবা এটাও কি ওই দিকে ঠিক ততটুকুই হেলে থাকবে না, মানে এরকম। তো এটা যদি দর্পণ হয় তুমি এদিকে ঠিক যতটুকু হালে রাখবা, প্রতিবিম্ব কি ওই একইভাবে হেলে থাকবে না? তাহলে এটা যতটুকু এদিকে কোণ করে থাকবে, এটাও কি একই সমান কোণ হবে না? একই সমান কোণ হবে। তাহলে আমি যদি বলি যে এই যে 1 আর 2 এর মধ্যবর্তী কোণ হচ্ছে φ1, এই কোণটা যদি হয় φ2, তাহলে এই φ1 আর φ2 কি সেম হবে না? φ1 আর φ2 সেম হবে, তাহলে আমি বলতে পারবো আমার 1 আর 2 এর মধ্যবর্তী কোণ 1 আর এই m3 ঢাল বিশিষ্ট রেখার মধ্যবর্তী কোণ কি সেম, তাহলে আমি সেটাই লিখবো। আমার নিম্ন রেখাটাকে আমি 3 নং রেখা ভাবি, তাহলে 1 আর 2 এর ঢাল 2 আর 1 আর 3 এর ঢাল কি সেম, এই 1 আর 2 এর মধ্যবর্তী কোণ, ঢাল বললাম সরি, কোণ, আর 1 আর 3 এর এই মধ্যবর্তী কোণটা কি সেম। তাহলে এখন একটা বিষয়, সেটা হচ্ছে ভাই আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম দুইটা রেখার ঢাল যদি তুমি জানো m1 আর m2, তাহলে তাদের মধ্যবর্তী কোণ tan phi, tan phi এটা নির্ণয় সূত্র কি m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, এবং এখানে মডুলাস দিবা, মডুলাস দিবা। মডুলাসটা কেন দিবা, মডুলাস দিয়ে শুধু তুমি পজিটিভ মানটা নিবা। এখন এটা কেন নিবা, সূক্ষ্মকোণটা পাওয়ার জন্য। কিন্তু মডুলাস মানে কি প্লাস মাইনাস দুটাই নেওয়া যায়, প্লাস মাইনাস দুটাই আসতে পারে, মাইনাস নিলে স্থূলকোণ পাবো, আমি তোমাদেরকে বলেছিলাম। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমি এর সাথে এর কোণ আর এর সাথে এর কোণ ধরছি। এখন আমি এর আগে একবার বললাম যে মডুলাস যদি আমি নিতে না চাই, মডুলাস যদি আমি নিতে না চাই, তখন আমি কি করব, তখন আমি একই সিকোয়েন্সে বিয়োগ করব। কারণ এই যে m1 - m2, তখন আমাকে কি করতে হবে, এই ঢাল থেকে এই ঢাল বিয়োগ করতে হবে একই সিকোয়েন্সে, এখান থেকে এটা বিয়োগ করতে হবে, আবার এখান থেকে কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে। মানে m2 থেকে m1 বিয়োগ করব, m1 থেকে m3 বিয়োগ করব, কিন্তু আমি কোনো মডুলাস নিব না। মডুলাস নিলেও হবে, কিন্তু আমি মডুলাস নিব না। তাহলে আমি কি করব দেখো, বিয়োগ করার সময় সিকোয়েন্সটা ঠিক রাখবো। তাহলে এই যে m2 থেকে আমি m1 বিয়োগ করব, তাহলে m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। হ্যাঁ, কারণ বিয়োগ উল্টাপাল্টা করলে আমরা মডুলাস তখন ঠিক করছিলাম, ঠিক করছি না তখন তো সূক্ষ্মকোণ স্থূলকোণ দুটাই পাবো, কিন্তু আমি এখন সিকোয়েন্সটা ঠিক রাখবো, মডুলাসটাই নিব না। তাহলে কি করবো বলো, এই m1 থেকে m3 বিয়োগ করতে হবে, মানে এখানে উপরেরটা থেকে নিচেরটা, এখানে উপরেরটা থেকে নিচেরটাই বিয়োগ করতে হবে। তাহলে m1 মাইনাস m3, 1 প্লাস m1 m3 নিয়ে নিলাম। তাহলে এখন মানগুলা বসাও, ক্যালকুলেশন করো, তাহলে m3 এর মান পেয়ে যাবা। তাহলে বাহ, m2 এর মান কত 2, মাইনাস m1 এর মান কত 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2 ইনটু 1 ইকুয়াল টু m1 এর মান কত 1 মাইনাস m3, 1 প্লাস 1 ইনটু m3, তাহলে বাহ 1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 1 মাইনাস m3 ডিভাইডেড বাই 1 প্লাস m3, কোনাকুনি গুণ করে দাও না। তাহলে 1 প্লাস m3 ইকুয়াল টু 3 মাইনাস 3m3, বা এই 3 এই পাশে চলে আসলে কত হবে, যোগ হলে 4m3
ইকুয়াল টু কত 2, তাহলে অতএব m3 এর মান কত হবে 1/2, তাহলে m3 এর মান কত হাফ, m3 এর মান হাফ। তাহলে এখন বলো এই বিন্দুগামী এবং এত ঢালবিষ্ট রেখার সমীকরণ তোমার নির্ণয় প্রতিবিম্বের সমীকরণ। তাহলে খেয়াল করো এত বিন্দুগামী ওই m3 ঢাল, m3 এর মান কত পেয়েছো হাফ, m3 এর মান পেয়েছো হাফ। তাহলে কি হবে y মাইনাস y1, তাহলে প্লাস 1 ইকুয়াল টু হাফ ইন্টু x মাইনাস মাইনাস x1, তাহলে 2 গুণ করে দিলে কত হবে, বা 2y প্লাস 2 ইকুয়াল টু x প্লাস 1, অতএব x মাইনাস 2y মাইনাস 1 ইকুয়াল টু কত 0। এটাই হবে কি আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এই রেখার সমীকরণটা কি হবে এটা। ওকে, আশা করছি বুঝছো। আমি আরেকবার রিপিট করি প্রথম থেকে আমি কি করলাম। দেখো আমরা এই রেখার সাপেক্ষে এর প্রতিবিম্ব, তাহলে এই রেখার সাপেক্ষে এর প্রতিবিম্ব, এই দুটো ছেদ বিন্দু বের করলাম, এর ঢাল ধরে নিলাম, এর ঢাল m2 বের করলাম, এর ঢাল m3 ধরে নিলাম। এখন এই কোণ আর এই কোণ কি হবে সেম, কোণ বের করার সূত্র আমরা জানি, সেই সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে আমরা m3 বের করলাম। আর বিয়োগ করার সময় আমি সিকোয়েন্সটা সেম রাখলাম, এর ফলে আমাকে মডুলাস নেওয়ার প্রয়োজন হয় নাই। হ্যাঁ, এখন কি হলো, আমাদের m3 এর মান চলে আসলো, তাহলে এত বিন্দুগামী m3 ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। পাশাপাশি এই ম্যাথটা রিটেনে না এসে এমসিকিউতে আসলে কি করতাম। ওকে, দেখো কিছুই করতে হতো না, তুমি ঠান্ডা মাথায় ভাবতা যে ভাইয়া y ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে আপনি কার প্রতিবিম্ব বের করতে বলছেন 2x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 এর প্রতিবিম্ব। আর আপনি আমাদেরকে গত ক্লাসে ভাই বলেছিলেন y ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বের করতে হলে কিচ্ছু করতে হবে না, খালি x আর y স্থান বিনিময় করবে, যেমন x, y বিন্দুর স্থানাঙ্ক ছিল y, x, x আর y স্থান বিনিময় করবে, ব্যাস। এখানেও সেম, x আর y কে স্থান বিনিময় করে দাও, তাহলে কি হবে 2y মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে একটা মাইনাস দিয়ে গুণ করে দিলে কি হবে x মাইনাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাই তো অ্যান্সার এসেছে, x মাইনাস 2y মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে এটা কিন্তু আবার শুধু y ইকুয়াল টু x রেখার সাপেক্ষে, আর পরীক্ষা যাতা আসলো যে এক রেখার সাপেক্ষে আরেক রেখা তুমি চেঞ্জ করে দিলা, তা না, শুধুমাত্র y ইকুয়াল টু x রেখার সাপেক্ষে করতে গেলে আমি কতদিন বলেছিলাম এটা শর্টকাটে, যে x এর জায়গায় y, y এর জায়গায় x, x আর y স্থান বিনিময় করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করছি সবাই বুঝেছো। সকালে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।